ছোট্ট বন্ধুরা, তোমরা হয়তো সত্যজিৎ রায়ের নাম শুনেছ। তিনি একদিকে যেমন সোনার কেল্লা, জয়বাবা, ফেলুনাথ, গোপীগাইন, বাঘাবাইনের মতো ছোটদের জন্য সিনেমা পরিচালনা করেছেন, তেমনি ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র সৃষ্টি করেছেন আর তাদের নিয়ে অনেক গল্প লিখেছেন। এছাড়াও তোমাদের জন্য গল্পের সঙ্গে অজস্র ছবি এঁকেছেন। এইরকম একজন বহুবিধ প্রতিভাসম্পন্ন মানুষের ছেলেবেলার গল্প আমরা শুনব যখন ছোট ছিলাম বইটি থেকে, সত্যজিৎ রায়ের নিজের ভাষায়, নিজের কথায়। সন্দেশ পত্রিকা বন্ধ হওয়ার কিছুদিন পরেই যে ইউ রায় অ্যান্ড সন্সের ব্যবসাও কেন উঠে গেল, সেটা অত ছেলে বয়সে আমিও জানতে পারিনি। শুধু শুনলাম মা একদিন বললেন আমাদের এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। গড়পাড় ছেড়ে আর সেই সঙ্গে উত্তর কলকাতা ছেড়ে আমরা দুজনে চলে এলাম ভবানীপুরে আমার মামা বাড়িতে। আমার বয়স তখন 6-এর কাছাকাছি। আমার মনে হয় না সে বয়সে বড় বাড়ি থেকে ছোট বাড়ি বা ভালো অবস্থা থেকে সাধারণ অবস্থায় গেলে মনে বিশেষ কষ্ট হয়। আহা বেচারা কথাটা ছোটদের সম্বন্ধে বড়রাই ব্যবহার করে, ছোটরা নিজেদের বেচারা বলে ভাবে না। ভবানীপুরে বকুল বাগানের বাড়িতে এসেই যেটা আমাকে অবাক করেছিল সেটা হলো চিনে মাটির টুকরো বসানো নকশা করা মেঝে। এই জিনিস এর আগে কখনো দেখিনি। অবাক হয়ে দেখতাম আর মনে হতো বাপরে বাপ, না জানি কত পেয়ালা, পিরিচ, প্লেট ভেঙে তৈরি হয়েছে এই মেঝে। টুকরোগুলোর বেশিরভাগই সাদা, তবে তার মধ্যে হঠাৎ এক একটার কোণে হয়তো এক এক চিলতে ফুল বা তারা বা ঢেউ খেলানো লাইন। কিছু করার না থাকলে এই চিনে মাটির টুকরোগুলো দেখে অনেকটা সময় কেটে যেত। আর একটা ভালো জিনিস ছিল এই বাড়িতে, যেটা গড়পাড়ে পাইনি, সেটা হলো রাস্তার দিকের বারান্দা। শোবার ঘর থেকে বেরিয়েই বারান্দা। সকাল, দুপুর, বিকেল ভরে দেখতাম রাস্তার কত রকম লোকের চলাফেরা। দুপুরে যেত ঠেলা গাড়িতে রং বেরঙের জিনিস দিয়ে ফেরিওয়ালা, জার্মানওয়ালা দোয়ানা, জাপানওয়ালা দোয়ানা। সপ্তাহে 2 দিন না 3 দিন যেত মিসেস উডের বাক্সওয়ালা। বারান্দা থেকে মা মাসি ডাক দিতেন, এই বাক্সওয়ালা এখানে এসো। মনটা নেচে উঠত, কারণ বিকেলের খাওয়াটা জমে যাবে ভালো। বাক্সে আছে মেম সাহেবের তৈরি কেক, পেস্ট্রি, প্যাটি। সন্ধে যখন হব তখন শোনা যেত সুর করে গাওয়া মে লাহু মজেদার চানাচোর গরম। আর এরপরই শুরু হয়ে যেত রাস্তার ওপারে চাটুজ্জেদের বাড়ি থেকে হারমোনিয়াম বাজিয়ে কর্কশ গলায় কালোয়াতি গানের রেওয়াজ। গ্রীষ্মের দুপুরে যখন শোবার ঘরের জানলা বন্ধ করে দেওয়া হতো, তখনও কেমন করে জানি খড়খড়ির ফাঁক দিয়ে আলো আসার দরুন দিনের একটা বিশেষ সময় রাস্তার উল্টো ছবি পড়ত জানলার বিপরীত দিকের দেওয়ালের অনেকখানি জায়গা জুড়ে। বন্ধ ঘরে ম্যাজিকের মতো রাস্তার লোক চলাচল দেখা যেত। গাড়ি, রিক্সা, সাইকেল, পথচারী সব কিছু দিব্যি বোঝা যেত ওই ছবিতে। কতদিন যে দুপুরে শুয়ে শুয়ে এই বিনি পয়সার বায়োস্কোপ দেখেছি তার ঠিক নেই। আমাদের বাড়ির সদর দরজায় একটা ছোট্ট ফুটো ছিল। দরজাটা বন্ধ করে সেই ফুটোর সামনে ঘষা কাচ ধরলেও বাইরের দৃশ্য খুদে আকারে উল্টো করে সেই কাঁচের ওপর স্পষ্ট দেখা যেত। এটা নতুন কিছু নয়, এটাই হলো ফটোগ্রাফির গোড়ার কথা। আর এটা যে কেউ নিজের বাড়িতে পরীক্ষা করে দেখতে পারে। কিন্তু তখন অজান্তে ব্যাপারটা ঘটতে দেখে ভারী অবাক লেগেছিল। যে মামার বাড়িতে উঠেছিলাম তিনি হলেন আমার সোনা মামা। মামারা ছিলেন 4 ভাই 3 বোন। ছোট মামা আমার জন্মের আগেই মারা গিয়েছিলেন। বড় আর মেজো মামা ছিলেন পাটনা আর লখনৌয়ের ব্যারিস্টার। তৃতীয় মামা ছিলেন সোনা মামা। ইনি বিলেত যাননি, আর এর মধ্যে সাহেবিয়ানার লেশ মাত্র ছিল না। আমারই এক মেসোমশাই ছিলেন এক ইন্স্যুরেন্স কোম্পানির মালিক। তখনকার দিনে বাঙালির এক জাঁদরেল কোম্পানি, সেই কোম্পানিতে কাজ করতেন সোনা মামা। সোনা মামার অঙ্কের মাথা ছিল অসম্ভব পরিষ্কার। মনে আছে, পরে যখন স্কুলে ভর্তি হই, আমার অ্যানুয়াল পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র হাতে নিয়ে সিঁড়ি ভাঙার অঙ্কের ওপর একটার পর একটা চোখ বুলিয়ে এটার উত্তর তো 8, তাই না? আমার কাছে এই জিনিসটা ভারী ভেলকির মতো মনে হয়েছিল। এমনিতে গম্ভীর মেজাজের লোক হলেও সোনা মামার একটা ছেলে মানুষের দিক ছিল। মামার বয়স তখন 30-এর কাছাকাছি, কিন্তু সমবয়সী আত্মীয় বন্ধুদের সঙ্গে তখনও
রবিবার সকালে তুমুল উৎসাহে খেলা চলতো ক্যারাম আর লুডো। পরে এলো ব্যাগাটেল, তাতে উৎসাহের কমতি নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আর মাঝে মাঝে শুনতে হতো, বড়দের মধ্যে থাকে না মানিক। আমি বেরিয়ে আসতাম ঠিকই, কিন্তু এটাও মনে হতো যে মামারা যে কাজটা করছেন সেটাকে কি ঠিক বড়দের মানানসই কাজ বলা চলে? আসলে আমার অনেকটা সময় একাই কাটাতে হতো, বিশেষ করে দুপুর বেলাটা, কিন্তু তাতে আমার কোনোদিন একঘেয়ে লেগেছে বলে মনে পড়ে না। 10 খণ্ডের বুক অফ নলেজের পাতা উল্টে ছবি দেখা ছিল সে অবসর সময়ের একটা কাজ। এই বইগুলো এখনো পুরনো হয়নি। পরে মা কিনে দিয়েছিলেন 4 খণ্ডে রোম্যান্স অফ ফেমাস লাইভস। ছবিতে বোঝায় বিশ্ববিখ্যাত বিদেশি লোকেদের জীবনী। বই ছাড়াও সময় কাটানোর জন্য ছিল একটা আশ্চর্য যন্ত্র, সেটার নাম ছিল স্টিরিওস্কোপ। তখন অনেকের বাড়িতে এই জিনিসটা দেখা যেত, আজকাল আর যায় না। ভিক্টোরীয় যুগের আবিষ্কার এই যন্ত্র। তলায় একটা হাতল, সেটা ধরে ফ্রেমে আটা জোড়া আতশ কাঁচ 2 চোখের সামনে ধরতে হয়। কাঁচের সামনে হোল্ডারে দাঁড় করানো থাকে ছবি। একটি ছবি নয়, লম্বা কার্ডে পাশাপাশি 2টি ফটোগ্রাফ। দেখলে মনে হবে একই ছবি, কিন্তু আসলে তা নয়। দৃশ্য একই, কিন্তু সেটা তোলা হয়েছে এমন ক্যামেরা দিয়ে যার সামনে একটার বদলে 2টো লেন্স, যেন মানুষের 2টো চোখ। বাঁ দিকের লেন্স তুলছে বাঁ চোখ, যা দেখছে তাই, আর ডান দিকের লেন্স তুলছে ডান চোখের দৃষ্টি দিয়ে। জোড়া কাঁচের ভিতর দিয়ে যখন দেখা হয় তখন 2টো ছবি মিলে একটা হয়ে যায়, আর মনে হয় যেন জীবন্ত দৃশ্য দেখছি। স্টিরিওস্কোপের সঙ্গে ছবিও কিনতে পাওয়া যেত নানা দেশের নানা রকমের। আরও একটা খেলার যন্ত্র ছিল আমার, সেটাও আর আজকাল দেখতে পাওয়া যায় না। সেটা হলো ম্যাজিক ল্যান্টার্ন। বাক্সের মতো দেখতে, সামনে চোঙার মধ্যে লেন্স, মাথার ওপর চিমনি আর ডান পাশে একটা হাতল। তাছাড়া আছে 2টো রিল, একটায় ফিল্ম ভরতে হয়, সেই ফিল্ম হাতল ঘোরালে অন্য রিলে গিয়ে জমা হয়। ফিল্মটা চলে লেন্সের ঠিক পিছন দিয়ে। বাক্সের ভিতর জ্বলে কেরোসিনের বাতি, তার ধোঁয়া বেরিয়ে যায় চিমনি দিয়ে, আর তার আলো ঘুরন্ত ফিল্মের চলন্ত ছবি ফেলে দেওয়ালের উপর। কে জানে, হয়তো আমার ফিল্মের নেশা এই ম্যাজিক ল্যান্টার্নেই শুরু। মামার খেলার সাথীদের মধ্যে ছিলেন আর এক মামা, যিনি আমাদের বাড়িতে থাকতেন একতলার পূর্ব দিকে। ইনি আমাদের আত্মীয় নন, ঢাকায় মামা বাড়ির পাশেই ছিল এদের বাড়ি, সেই সূত্রে বন্ধু, আর তাই আমি বলি মামা, কালু মামা। কলকাতায় এসেছিলেন চাকরির খোঁজে। চাকরি পাবার কিছুদিনের মধ্যে কিনে আনলেন 30 টাকা দামের একটা ঝকঝকে নতুন র্যালি সাইকেল। 6 মাস ব্যবহারের পরেও সেই সাইকেলে ছিল একদম নতুনের মতোই ঝকঝকে। কারণ রোজ সকালে ঝাড়া আধ ঘন্টা ধরে কালু মামা সাইকেলের পরিচর্যা করতেন। সোনা মামা আমুদি লোক ছিলেন বলেই বকুল বাগানে মাঝে মাঝে বায়োস্কোপ, সার্কাস, ম্যাজিক, কার্নিভাল ইত্যাদি দেখার সুযোগ আসত। একবার এম্পায়ার থিয়েটারে, যেটা এখন রক্সি, এক সাহেবের ম্যাজিক দেখতে গেলাম। নাম শেফালো। খেলার পর খেলা দেখিয়ে চললেন, আর তার সঙ্গে কথার ফোয়ারা ছুটছে। পরে জেনেছিলাম জাদুকরদের এই বুকনিটাকে বলা হয় প্যাটার। এই প্যাটারের গুণেই দর্শকদের দৃষ্টি চলে যায় জাদুকরের মুখের দিকে, আর তার ফলে হাতের অনেক কারসাজি দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু শেফালোর দলে ছিলেন এক জাদুকরী, নাম মাদাম পালার্মো। তিনি ম্যাজিক দেখালেন একেবারে বোবা সেজে। এই জিনিস আর কখনো দেখিনি। এর কিছুদিন পরে এক বিয়ে বাড়িতে একজন বাঙালির ম্যাজিক দেখেছিলাম, যার কাছে শেফালো সাহেবের স্টেজের কারসাজি কিছুই না। স্টেজ ম্যাজিকে নানা যন্ত্রপাতি ব্যবহার করা হয়। আলোর খেলা আর প্যাটারের জোরে লোকের চোখ ধাঁধিয়ে যায়, ফলে জাদুকরের কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এই ভদ্রলোক ম্যাজিক দেখালেন প্যান্ডেলের তলায় ফরাসের উপর বসে। তার চারদিক ঘিরে 4-5 হাতের মধ্যে বসে আছেন নিমন্ত্রিতরা। এই অবস্থাতে একটার পর একটা এমন খেলা দেখিয়ে গেলেন ভদ্রলোক, যা ভাবলে আজও তাজ্জব বোধ করি। এই জাদুকরকে অনেক পরে আমরা একটা ছোট গল্পে ব্যবহার করেছি। ফরাসের ওপর দেশলাইয়ের কাঠি
ছড়িয়ে দিয়েছেন ভদ্রলোক। নিজের সামনে রেখেছেন একটা খালি দেশলাইয়ের বাক্স। তারপর তোরা আয় একে একে বলে ডাক দিতেই কাঠিগুলো গড়িয়ে গড়িয়ে এসে বাক্সয় ঢুকছে। আমাদের চেনা এক ভদ্রলোকের কাছ থেকে চেয়ে নিলেন একটা রূপোর টাকা, আর একজনের কাছ থেকে একটা আংটি। প্রথমটাকে রাখলেন হাত চারেক দূরে আর দ্বিতীয়টাকে নিজের সামনে। তারপর আংটিটাকে উদ্দেশ্য করে বললেন, যা টাকাটাকে নিয়ে আয়। বাধ্য আংটি গড়িয়ে গেল টাকার কাছে, তারপর দুটো একসঙ্গে গড়িয়ে এলো ভদ্রলোকের কাছে। আর একটা ম্যাজিক, এক ভদ্রলোকের হাতে এক প্যাকেট তার ধরিয়ে দিয়ে আর একজনের হাত থেকে লাঠি নিয়ে ডগাটা বাড়িয়ে দিলেন তাসের দিকে। তারপর বললেন, আয় রে ইস্কাপনের টেক্কা। প্যাকেট থেকে সরাত করে ইস্কাপনের টেক্কা বেরিয়ে এসে লাঠির ডগায় আটকে থরথর করে কাঁপতে লাগলো। ম্যাজিক দেখার কয়েকদিন পরে হঠাৎ জাদুকরের সঙ্গে দেখা বকুলবাগান আর শ্যামানন্দ রোডের মোড়ে। বয়স 50-55, পরনে ধুতি আর শার্ট। দেখলে কে বলবে ভদ্রলোকের এত ক্ষমতা। আমার ম্যাজিকের ভীষণ শখ। মনে মনে আমি তার শিষ্য হয়ে গেছি। ভদ্রলোককে বললাম, আমি তার কাছে ম্যাজিক শিখতে চাই। নিশ্চয়ই শিখবে বলে ভদ্রলোক তার পকেট থেকে এক প্যাকেট তাস বার করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটা খুব মামুলি ম্যাজিক শিখিয়ে দিলেন। তারপর আর ভদ্রলোকের সঙ্গে দেখা হয়নি। হঠাৎ সামনে পড়ে ঘাবড়ে গিয়ে ওর ঠিকানাটাও নেওয়া হয়নি। পরে ম্যাজিকের বই কিনে হাত সাফাইয়ের অনেক ম্যাজিক আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে অভ্যেস করে শিখেছিলাম। কলেজ অবধি ম্যাজিকের নেশাটা ছিল। সার্কাস তো এখনো প্রতি বছরই আসে, যদিও তখনকার দিনে হ্যামস্টোন সার্কাসে সাহেবরা খেলা দেখাতো, আর আজকাল বেশিরভাগই মাদ্রাজি সার্কাস। যেটা আজকাল আর দেখা যায় না সেটা হলো কার্নিভাল। আমাদের ছেলেবেলায় সেন্ট্রাল এভিনিউর দুধারে ছিল বড় বড় মাঠ। কলকাতার প্রথম হাই রাইজ 10 তলার টাওয়ার হাউস তখনও তৈরি হয়নি। ইলেকট্রিক সাপ্লাইয়ের ভিক্টোরিয়া হাউসও তখনও তৈরি হয়নি। এইসব মাঠের একটাতে সার্কাসের কাছেই বসতো কার্নিভাল। কার্নিভালের মজাটা যে কি সেটা আজকালকার ছেলে মেয়েদের বোঝানো মুশকিল। মেলায় নাগরদোলা সকলেই দেখেছে, কিন্তু কার্নিভালের নাগরদোলা বা জায়ান্ট ফিল হতো 5 তলা বাড়ির সমান উঁচু। বহু দূর থেকে দেখা যেত ঘুরন্ত ফিলের আলো। এই নাগরদোলা ছাড়া থাকতো মেরিগো রাউন্ড, এরোপ্লেনের ঘূর্ণি, খেলার মোটর গাড়িতে ঠোকাঠুকি, ঢেউ খেলানো অ্যালপাইন রেলওয়ে, আর আরও কত কি। এসবেরই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো নানা রকম জুয়ার স্টল। এত লোভনীয় সব জিনিস সাজানো থাকতো এইসব স্টলে যে খেলার লোভ সামলানো কঠিন হতো। শেষ পর্যন্ত প্রকাশ্যে জুয়া খেলাটা সরকার বেআইনি করে দেওয়ার ফলে কলকাতা শহর থেকে কার্নিভাল উঠে গেল। আসল রোজগারটা হয়তো হতো এই জুয়া থেকেই। ভবানীপুরে যখন প্রথম আসি তখনও ফিল্মে কথা আসেনি। তখনকার বিলিতি হাউসগুলোতে ছবির সঙ্গে কথার বদলে শোনা যেত সাহেবদের বাজানো পিয়ানো বা সিনেমা অর্গান। এই সিনেমা অর্গান জিনিসটা কলকাতায় মাত্র একটা থিয়েটারই ছিল, সেটা হলো ম্যাডান বা প্যালেস অফ ভ্যারাইটিস। আজকাল এর নাম হয়েছে এলিট সিনেমা। অর্গানের নাম ছিল হুরলিটজার, আর তার আওয়াজ ছিল ভারী জমকালো। যে সাহেব এই বাজনাটি বাজাতেন তার নাম ছিল বায়রন হপার। রোজ কাগজে দেওয়া থাকতো হপার সাহেব সেদিন ছবির সঙ্গে কি কি সঙ্গীত বাজাবেন তার তালিকা। এই সময় দেখা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনে আছে বেন হুর, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, থিফ অফ বাগদাদ অ্যান্ড আঙ্কেল টমস কেবিন। গ্লোবে তখন ছবির সঙ্গে স্টেজে নাচ গানের বন্দোবস্তও ছিল। আজকাল যেমন সিনেমা থিয়েটারে গিয়ে দেখা যায় কাপড়ের পর্দা ঝুলছে, তখন তাছাড়া আর একটা বাড়তি পর্দা থাকতো। বিজ্ঞাপনে ভরা এই পর্দাকে বলতো সেফটি কার্টেন। সবচেয়ে প্রথমে উঠত এই পর্দা, তার কিছুক্ষণ পরে কাপড়ের পর্দা। গ্লোবে কাপড়ের পর্দা উঠলে বেরিয়ে পড়তো স্টেজ, তাতে রঙ্গতামাশা শেষ হলে পর নেমে আসতো সিনেমার সাদা স্ক্রিন। তারপর ছবি শুরু। পর্দার সামনে একপাশে থাকতো পিয়ানো। ছবির ঘটনার মেজাজের সঙ্গে তাল রেখে সাহেব বাজনা বাজিয়ে যেতেন যতক্ষণ ফিল্ম চলে। আঙ্কেল টমস কেবিন ছবি দেখতে গিয়ে এক মজা হলো। বাড়ির সবাই মিলে গিয়েছি গ্লোব সিনেমায়। নিগ্রো দাস আঙ্কেল টম তার নৃশংস মনিব সাইমন লেগ্রির চাবুক খেয়ে দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মারা গেছে। আমাদের সকলেরই রাগ পড়ে আছে সেই লেগ্রির ওপর।
ছবির শেষ দিকে টম ভূত হয়ে ফিরে আসে মনিবের কাছে। মনিব সেই ভূতের দিকেই চাবুক চালায়। টম হাসতে হাসতে এগিয়ে আসে তার দিকে। কালু মামা আমার পাশে বসে হাঁ করে ছবি দেখতে দেখতে হঠাৎ আর থাকতে না পেরে হল ভর্তি লোকের মধ্যে সিট ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে শুরু করে দিলে, হালা এখনো চাবুক মারে, এখনো চাবুক মারে, এইবার বুঝবি তোর পাপের ফল। 1928 সালে হলিউডে প্রথম সবাক ছবি তৈরি হলো। কলকাতায় প্রথম টকি এলো তার 1 বছর পরেই। তারপরেও অনেক বছর ধরে এমন বেশ কিছু ছবি এসেছে যেগুলোর কিছু অংশে শব্দ আছে, কিছুতে নেই। যার পুরোটাতে শব্দ আছে, কাগজে সেটার বিজ্ঞাপন হতো 100% টকি বলে। আমার দেখা প্রথম টকি সম্ভবত টারজান দি এপম্যান। গ্লোবে এসেছে ছবি, প্রথম দিন দেখতে গিয়ে টিকিট পাওয়া গেল না। আমায় নিয়ে গিয়েছিলেন আমার আর এক মামা, লেবু মামা, মার মাস্তুতো ভাই। কালু মামার মতো ইনিও ঢাকা থেকে এসেছিলেন কলকাতায় চাকরির খোঁজে। এরও স্থান হয়েছিল আমার মামার বাড়িতেই। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।